আজকের আলোচনার বিষয় হচ্ছে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। আজকে আমরা বেসিক ক্লাস করব, পরের দিন থেকে হচ্ছে এই অধ্যায়ের সৃজনশীলগুলো করিয়ে দিব আপনাদেরকে। মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন, আমাকে জানতে হবে মূলধন জাতীয় লেনদেন মানে কি আর মুনাফা জাতীয় লেনদেন মানে কি। যে সকল লেনদেন হতে দীর্ঘমেয়াদী 1 বছরের অধিক সুবিধা পাওয়া যায়, যার টাকার অঙ্ক অপেক্ষাকৃত বড় এবং লেনদেন নিয়মিত সংগঠিত হয় না, তা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন। আমরা যদি সহজ করে বলতে যাই, যে সকল লেনদেন হচ্ছে 1 বছরের অধিক সুবিধা পাবো, টাকার অঙ্ক হচ্ছে বড় এবং যেটা হচ্ছে নিয়মিত হয় না, ওইটাকে মূলধন জাতীয় লেনদেন বলে। যেমন আসবাবপত্র ক্রয়। আচ্ছা, আমরা কি আসবাবপত্র প্রতিনিয়ত কিনি? না, এটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন। আচ্ছা, এরপর আমরা জানবো মুনাফা জাতীয় লেনদেন মানে কি। আসলে যেই সকল লেনদেন নিয়মিত, টাকার পরিমাণ ছোট এবং যেটা হচ্ছে নিয়মিত সংগঠিত হয়, সুবিধা হচ্ছে খুব স্বল্প সময়ের জন্য পাওয়া যায়, এটা হচ্ছে মুনাফা জাতীয়। আমরা দেখি যেই সকল লেনদেন হতে স্বল্প মেয়াদী সুবিধা পাওয়া যায়, লেনদেনের টাকার অঙ্কের পরিমাণ অপেক্ষাকৃত ছোট কিন্তু নিয়মিত সংগঠিত হয়, তাকে মুনাফা জাতীয় লেনদেন বলে। তাহলে আমরা বুঝতাম কি, মূলধন জাতীয় লেনদেন মানে হচ্ছে যেটা অনিয়মিত, টাকার পরিমাণ বড়, এটা হচ্ছে মূলধন জাতীয়। যেটা হচ্ছে নিয়মিত সংগঠিত হয়, টাকার পরিমাণ ছোট, এটাকে বলা হয় মুনাফা জাতীয়। যেমন আসবাবপত্র ক্রয় বা আসবাবপত্র বিক্রয়, এটা হচ্ছে মূলধন জাতীয়। পণ্য বিক্রয় বা পণ্য ক্রয়, এটা হচ্ছে মুনাফা জাতীয়। কারণ পণ্য হচ্ছে প্রতিনিয়ত ক্রয় বিক্রয় করা হয়, মানে পণ্য সবসময় ক্রয় করা হয়, এটা হচ্ছে কি জাতীয়? মুনাফা জাতীয়। আমরা আরো বিস্তারিত আলোচনা করতেছি সামনে। লেনদেনকে 2 ভাগে ভাগ করছে, একটা হচ্ছে মূলধন জাতীয় আর একটা হচ্ছে মুনাফা জাতীয়। মূলধন জাতীয় লেনদেনকে আবার 2 ভাগে ভাগ করছে, মূলধন জাতীয় প্রাপ্তি বা আয়, মূলধন জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় প্রাপ্তি আর মুনাফা জাতীয় আয় বা ব্যয়। তাহলে আমরা জানলাম লেনদেনকে কয় ভাগে ভাগ করছে? 2 ভাগে, মূলধন জাতীয়, মুনাফা জাতীয়। মূলধন জাতীয়কে কয় ভাগে ভাগ করছে? 2 ভাগে। মুনাফা জাতীয়কে কয় ভাগে ভাগ করছে? 2 ভাগে। আমরা তারপরে দেখি, এই যে দেখেন মূলধন জাতীয় লেনদেন কি আর হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন কি। দীর্ঘমেয়াদী 1 বছরের বেশি সুবিধা ভোগ করা যায়, অনিয়মিত বড় অঙ্কের, মানে টাকার পরিমাণ হচ্ছে বড়। একটু আগে বলছিলাম, আবার একই কথা। যেই লেনদেন দীর্ঘমেয়াদী 1 বছরের বেশি সুবিধা ভোগ করা যায়, যেটা হচ্ছে অনিয়মিত, মানে সবসময় হয় না, এবং বড় অঙ্কের টাকা, এটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন। আর স্বল্প মেয়াদী, নিয়মিত সংগঠিত হয়, টাকার পরিমাণ ছোট, এটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। তাহলে আমরা বুঝছি মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় বিষয়টা কি। এবার আমরা দেখব, আমরা তো শিখছি মূলধন জাতীয় কি, মুনাফা জাতীয় কি। এখন মূলধন জাতীয় প্রাপ্তি কি আর মূলধন জাতীয় আয় কি। আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে প্রাপ্তি এবং হচ্ছে আয়।
অনেকজন মনে করে একই। সাবধান, প্রাপ্তি আর আয় এক জিনিস না, কিন্তু বুঝতে হবে আপনাকে ভালো করে। প্রাপ্তি এবং আয় এক জিনিস না, খুব মনোযোগ সহকারে বুঝতে হবে এটা। আচ্ছা দেখি আমরা, আচ্ছা এবার আসি আমরা, যে সকল প্রাপ্তি অনিয়মিত, টাকার পরিমাণ বড়, 1 বছরের অধিক সুবিধা ভোগ করা যায়, তাকে মূলধন জাতীয় প্রাপ্তি বলে। যেমন উদাহরণ দিলাম, ব্যবসায়ে মূলধন আনয়ন। ব্যবসায়ে 1 লক্ষ টাকা বিনিয়োগ করলাম। প্রশ্ন হচ্ছে স্যার এটা কি? এটা হচ্ছে মূলধন জাতীয়। এখন প্রশ্ন হচ্ছে স্যার কেন মূলধন জাতীয়? খুব মনোযোগ দিয়ে শোনাও। আমি একটা ব্যবসা শুরু করলাম 1 লক্ষ টাকা দিয়ে। আচ্ছা, আমি যে ব্যবসা শুরু করলাম 1 লক্ষ টাকা দিয়ে, যতদিন পর্যন্ত আমার ব্যবসা থাকবে ততদিন পর্যন্ত 1 লক্ষ টাকা আছে না? এবং এই 1 লক্ষ টাকা দিয়ে ব্যবসাটা আস্তে 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 বড় হলে অনেক দিন চলবে না? এটা হচ্ছে মূলধন জাতীয়। কারণ এই 1 লক্ষ টাকা 1 বছরের অধিক কি করা যাবে? সুবিধা ভোগ করা যাবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার, মূলধন জাতীয় বুঝলাম, এটা মূলধন জাতীয় প্রাপ্তি না মূলধন জাতীয় প্রদান? আসলে অনেকজন মনে করে আমি 1 লক্ষ টাকা দিলাম, মানে আমার কাছ থেকে টাকা চলে গেছে, এটা তো মূলধন জাতীয় প্রদান। আমার প্রশ্ন হচ্ছে, আমি এখানে কি আমার হিসাব করি না ব্যবসায়ের হিসাব করি? ব্যবসায়ের হিসাব করি। তাহলে আমার আসছে গেছে, আমরা এগুলো কেন হিসাব করব? আমরা দেখব আমার ব্যবসায়ী আসছে কিনা গেছে কিনা সেটা। তা দেখো, আমি ব্যবসায় 1 লক্ষ টাকা দিছি, তো ব্যবসায় টাকা আসছে না। কত আসছে? 1 লক্ষ টাকা আসছে। তার মানে মূলধন আনয়ন বা ব্যবসায় মূলধন বিনিয়োগ, এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। এটা কি মূলধন জাতীয় প্রাপ্তি? ভালো করে বুঝে নাও। আমি যে ব্যবসায় 1 লক্ষ টাকা দিছি, এটা কোথায় আসছে? ব্যবসায় আসছে। এটা হচ্ছে প্রশ্ন হচ্ছে, এই মূলধন এটা কি? এটা হচ্ছে মূলধন জাতীয়। এটা ব্যবসায় আসছে না, এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। আশা করি বুঝছেন। তারপর ব্যাংক হতে ঋণ গ্রহণ। আমি ব্যাংক থেকে ঋণ নিছি। আচ্ছা, তুমি কি চাইলে প্রত্যেকদিন ব্যাংক থেকে ঋণ নিতে পারবা? না। ব্যাংক থেকে একবার ঋণ নিলে এই ঋণ পরিশোধ করতে হয় অনেক বছর ধরে। এই যে মনে করো আমি হচ্ছে 10 লক্ষ টাকা ব্যাংক থেকে ঋণ নিছি, এই 10 লক্ষ টাকা কিস্তি দিতে দিতে 3 বছর 5 বছর, মানে 1 বছরের অধিক ধরে আমার কিস্তি টাকাটা কি করতে হয়? পরিশোধ করতে হয়। তার মানে হচ্ছে ঋণ গ্রহণ এটা কি জাতীয়? মূলধন জাতীয়। প্রশ্ন হচ্ছে, স্যার ঋণ গ্রহণ এটা কি মূলধন জাতীয় প্রাপ্তি না মূলধন জাতীয় আয় না ব্যয়? কোনটা? স্যার ঋণ গ্রহণ হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। ঋণ নিছি না আমরা, টাকা আসছে না, এই যে ব্যাংক থেকে ঋণ গ্রহণ, মানে টাকা আসছে, এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে আমরা দেখলাম ব্যবসায় মূলধন আনয়ন, মানে ব্যবসায় মূলধন দিছে, এটা কি জাতীয়? মূলধন জাতীয়। মূলধন জাতীয় কি? প্রাপ্তি। ব্যাংক হতে ঋণ গ্রহণ, আমরা ঋণ নিছি ব্যবসায়ের জন্য, টাকা আসছে না ব্যবসায়ী, তাহলে এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। স্থায়ী সম্পদ, এই যে আসবাবপত্র, জমি, যন্ত্রপাতি, আরো অনেক আছে ইত্যাদি, বিক্রয়। আচ্ছা, আমরা যদি কোনো একটা আসবাবপত্র বিক্রি করি, তাহলে আমাদের কি আসবে? টাকা আসবে। তাহলে টাকা আসছে হচ্ছে কি? মূলধন জাতীয় প্রাপ্তি। আমরা দেখলাম মূলধন জাতীয় প্রাপ্তি, ব্যাংক থেকে ঋণ গ্রহণ মূলধন জাতীয় প্রাপ্তি, জমি বা আসবাবপত্র বা যন্ত্রপাতি বিক্রি করলে কি আসে? টাকা আসে। তাহলে হচ্ছে সেটা কি? মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে আমরা বুঝলাম প্রাপ্তির বিষয়টা, আশা করি। এবার মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয় একরূপ মনে হলো
কিছুটা পার্থক্য বিদ্যমান। আমি একটু আগেই বলছিলাম, অনেকজন মনে করে মূলধন জাতীয় প্রাপ্তি যেটা মূলধন জাতীয় আয় সেটা, আসলে না, তাদের মধ্যে পার্থক্য বিদ্যমান। কি পার্থক্য আমরা দেখি। দেখো, মূলধন জাতীয় আয় মূলধন জাতীয় প্রাপ্তির একটি অংশ। তাহলে পরীক্ষায় এমসিকিউ আসে, মূলধন জাতীয় আয় কার অংশ? মূলধন জাতীয় প্রাপ্তির একটি অংশ। আমরা যদি এই উদাহরণটা দেখি তাহলে প্রাপ্তি কি, আয় কি, পার্থক্যটা বুঝতে পারবো। মূলধন জাতীয় আয় প্রতি বছর হয় না এবং উদাহরণও খুব বেশি নেই। কোনো যন্ত্রপাতি কয়েক বছর ব্যবহারের পর যদি বিক্রি করা হয় সেখান থেকে কিছু আয় হতে পারে। যাক, আমাদের এটা দরকার নাই, এটা ধরা যাক এখান থেকে। দেখি, ভালো করে বুঝতে হবে এটা। দেখো, একটি যন্ত্রপাতি বিক্রি করছে ৮০,০০০ টাকা দিয়ে। কয় টাকা দিয়ে? মনে করো আমি একটা যন্ত্রপাতি বিক্রি করছি ৮০,০০০ টাকা দিয়ে, যার ব্যবহার পরবর্তী মূল্য ছিল ৬৫,০০০ টাকা। এখানে মূলধন জাতীয় আয় ১৫,০০০ টাকা। কিরকম? আমরা বিক্রি করছি কত টাকা দিয়ে? ৮০,০০০ টাকা দিয়ে, সেটার মূল্য ছিল কত? এই যে ৬৫,০০০ টাকা। তার মানে হচ্ছে এই যে লক্ষ্য করা যায় মূলধন জাতীয় প্রাপ্তি ৮০,০০০ টাকা, সবটুকুই মূলধন জাতীয় আয় নয়। মানে বিষয়টা হচ্ছে একটা ৬৫,০০০ টাকার জিনিস আমরা বিক্রি করছি ৮০,০০০ টাকা দিয়ে। তাহলে জিনিসের দাম ৬৫,০০০, আমরা বিক্রি করছি ৮০,০০০। এই যে ৮০,০০০ টাকা, পুরো টাকাটাই হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। আর ৮০,০০০ থেকে ৬৫,০০০ বিয়োগ করলে যেই ১৫,০০০ টাকা হয় সেটা হচ্ছে আয়। বিষয়টা মনে হয় বুঝছেন। তাও আবার বলি, একটা জিনিসের দাম, মনে করো এই মোবাইলের দাম হচ্ছে ৬৫,০০০ টাকা, আমি এই ৬৫,০০০ টাকার জিনিসটা বিক্রি করছি ৮০,০০০ টাকা দিয়ে। এই যে ৮০,০০০ টাকা দিয়ে বিক্রি করছি, পুরো টাকাটা আমার কাছে আসছে না? এই যে পুরো টাকা আসছে, এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি, যে পুরো টাকা আসছে সেটা। আর ৮০,০০০ থেকে ৬৫,০০০ বিয়োগ করে যে ১৫,০০০ টাকা ছিল সেটা হচ্ছে আমার জন্য আয়। তো দেখো, মূলধন জাতীয় প্রাপ্তি ৮০,০০০ টাকার সবটুকুই মূলধন জাতীয় আয় নয়। আয় হচ্ছে কত? আয় হচ্ছে ১৫,০০০ টাকা। আয় কত? ১৫,০০০ টাকা। অর্থাৎ ক্রয় মূল্য থেকে দাম ছিল ৬৫, বিক্রি করছি ৮০। এই যে ৮০,০০০ টাকা, এটা মূলধন জাতীয় প্রাপ্তি। এই যে বিয়োগ করে যেটা আসছে সেটা হচ্ছে আয়। আশা করি আপনারা বুঝছেন। যদি তাও না বুঝেন আমাকে বলবেন, কমেন্ট করে বা ইনবক্সে বলবেন, চেষ্টা করবো আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য। তারপর মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন আনয়ন, ব্যাংক থেকে ঋণ গ্রহণ, স্থায়ী সম্পদ বিক্রয়, একটু আগে বলছি। এগুলো হচ্ছে অনিয়মিত বড় অঙ্কের, এই আর কি এটা। এরপর মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় প্রাপ্তির একটু অংশ। এগুলো হচ্ছে একটু আগে বলা হয়েছে সবগুলো, এই যে এখানে বলা হয়েছে একটি অংশ সেটা। আচ্ছা, এবার আমরা পড়ে যাই মূলধন জাতীয় ব্যয় কি দেখি। আসলে মূলধন জাতীয় আয় যদি আপনি বুঝেন, মূলধন জাতীয় ব্যয় হচ্ছে আপনি নিজেই বুঝতে পারবেন। তাও আমি বলি, যে সকল ব্যয় অনিয়মিত, টাকার পরিমাণ বড়, ১ বছরের অধিক সুবিধা ভোগ করা যায়, এগুলোই তো মূলধন জাতীয়। এটা আমরা আগে থেকে জানি। যেমন স্থায়ী সম্পদ, জমি, আসবাবপত্র, যন্ত্রপাতি, মোটর গাড়ি, এগুলো যদি ক্রয় করি, এটা আমাদের জন্য হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। প্রশ্ন হতে পারে, স্যার কেন মূলধন জাতীয় ব্যয়? আচ্ছা, আমি যদি একটা জমি ক্রয় করি, আমার কি টাকা আসবে না যাবে? যাবে। আমি যদি একটা আসবাবপত্র ক্রয় করি, আমার কি টাকা আসবে না যাবে? যাবে। তো টাকা যদি যায়, এটা হচ্ছে ব্যয়। কি জাতীয় ব্যয়? মূলধন জাতীয় ব্যয়। আচ্ছা, এরপর সম্পর্কিত অন্যান্য খরচ, আচ্ছা, স্থায়ী সম্পদের সাথে যে সকল খরচ, এগুলো হচ্ছে মূলধন জাতীয়। এই যে আমরা লিখছি এখানে
মূলধন জাতীয় ব্যয়ের আপনারা এগুলো পড়লে বুঝতে পারবেন। যেমন স্থায়ী সম্পদ, জমি, আসবাবপত্র, যন্ত্রপাতি, মোটর গাড়ি ক্রয়, এগুলো কি জাতীয়? মূলধন জাতীয়। এই স্থায়ী সম্পদের সাথে আনুষঙ্গিক যে খরচগুলো আছে সেগুলো কিন্তু মূলধন জাতীয়। এই যে স্থায়ী সম্পদ সংক্রান্ত অন্যান্য খরচ, যেমন আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, পরিবহন, সংস্থাপন ব্যয়। আসলে প্রশ্ন হচ্ছে এখানে, স্যার আমদানি শুল্ক, জাহাজ ভাড়া এগুলো কেন মূলধন জাতীয় বলছেন আপনি? এগুলো তো ছোট ছোট খরচ। বিষয় হচ্ছে স্যার, আমরা যখন কোনো একটা সম্পদ কিনবো তখন ওই সম্পদের জন্য এই খরচটা করছি না, বা কোন একটা সম্পদ বিক্রি করব ওইটার জন্য আমরা এটা করছি না। কথা হচ্ছে কোন একটা স্থায়ী সম্পদের সাথে আনুষঙ্গিক যে খরচগুলো থাকে এগুলো হচ্ছে স্থায়ী সম্পদের অংশ, বুঝছেন? ওই জন্য জমি, আসবাবপত্র, যন্ত্রপাতি এগুলো হচ্ছে মূলধন জাতীয়। তার জন্য যে আনুষঙ্গিক খরচ আছে সেগুলো হচ্ছে মূলধন জাতীয়। যেসব ব্যয়ের ফলে সম্পদ সম্প্রসারিত, আয়ুষ্কাল বৃদ্ধি পায়, নতুন সংযোজন, বড় অঙ্কের মেরামত ব্যয়। আচ্ছা যাক, আমরা এই জিনিসটা বুঝতে হবে। এরপরে একটু বিজ্ঞাপন করে নিই 1 মিনিট, এরপর আরো আছে। আপনারা যারা সবগুলো ক্লাস সিকোয়েন্স আকারে পেতে চান তারা হচ্ছে মাত্র কোর্স ফি ছিল আমাদের 2000 টাকা, সবার সুবিধার্থে যাতে সবাই আমাদের কোর্স করতে পারে ওই জন্য মাত্র 499 টাকা করিয়েছি কোর্স ফি। এটা কিন্তু সীমিত সময়ের জন্য। আমরা এরপর আবার 2000 টাকা কোর্স ফি করে দিব, মাত্র অল্প কিছু সময়ের জন্য আমরা হচ্ছে 490 টাকা কোর্স ফি দিলাম। যারা ক্লাস করে ভালো লাগবে, বুঝবেন, তারা হচ্ছে চাইলে আমার অনলাইন কোর্সে ভর্তি হতে পারবেন। আচ্ছা এরপর আমরা দেখি, কোর্সে ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করতে হবে এই নাম্বারে। এটা 01869493033। কেন নাম্বার দেখা যাচ্ছে না? এটা কেন লিখে আছে? এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে কোর্সের বিষয় বিস্তারিত জানতে পারবেন। আচ্ছা এবার দেখি মুনাফা জাতীয় প্রাপ্তি। আমরা এর আগে শিখছিলাম মূলধন জাতীয় বিষয়গুলো, এখন মুনাফা জাতীয় গুলো দেখব। স্যার মুনাফা জাতীয় মানে কি? যেটা হচ্ছে টাকার পরিমাণ ছোট, প্রতিনিয়ত হয়, এগুলো হচ্ছে মুনাফা জাতীয়। যে সকল প্রাপ্তি নির্দিষ্ট সময় পর পর অর্থাৎ নিয়মিত আদায় হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে উপযোগিতা শেষ হয়ে যায়, তাই মুনাফা জাতীয় প্রাপ্তি। তাই হচ্ছে কি মুনাফা জাতীয় প্রাপ্তি। আচ্ছা উদাহরণ হচ্ছে দেখো, পণ্য বিক্রয়ণ দত্ত। আচ্ছা আমরা কি পণ্য বছরে একবার বিক্রি করি? না, প্রতিনিয়ত বিক্রি করি। আমরা পণ্য কি করি? প্রতিনিয়ত বিক্রয় করি। আচ্ছা পণ্য বিক্রয়ণ দত্ত, স্যার আমরা শুধুমাত্র কি বছরে একবার পণ্য বিক্রি করি? না, আমরা হচ্ছে প্রতিনিয়ত পণ্য বিক্রি করি। এটা হচ্ছে মুনাফা জাতীয়। ব্যাংকে জমার সুদ, আমরা যখন ব্যাংকে টাকা জমা দিই বা ব্যাংকে 10 লক্ষ টাকা জমা রাখলাম, এরকম আমরা সুদ পাবো না। এই যে এই সুদটা প্রত্যেক মাসে মাসে দেওয়া হয়, এই জন্য এটা হচ্ছে মুনাফা জাতীয়। তাহলে কি দেখলাম? পণ্য বিক্রয়ণ অর্থ, পণ্য বিক্রি করি, প্রতিনিয়ত টাকা আসে, মুনাফা জাতীয় প্রাপ্তি পাই। ব্যাংকে টাকা, ব্যাংকে জমার টাকার সুদ মানে ব্যাংক জমার সুদ, ব্যাংকে টাকা জমা দিলাম তার পরিবর্তে আমরা সুদ পাচ্ছি, এটা মুনাফা জাতীয়। প্রাপ্ত বাড়ি ভাড়া, বাড়ি ভাড়া পাচ্ছি, টাকা আসতেছে, মুনাফা জাতীয়। প্রাপ্ত কমিশন, টাকা আসতেছে, ইত্যাদি মুনাফা জাতীয় প্রাপ্তি। মানে আমাদের যে টাকা আসে সেগুলো হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি। টাকা যদি যায় সেগুলো হচ্ছে মুনাফা জাতীয় প্রদান। আচ্ছা এবার মুনাফা জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় আয় একই অর্থবোধক মনে হলেও পার্থক্য বিদ্যমান। আগে বলেছিলাম প্রাপ্তি ও আয় এক জিনিস না, পার্থক্য আছে। মুনাফা জাতীয় প্রাপ্তিরই সবটুকুই একটি নির্দিষ্ট সময়ে মুনাফা জাতীয় আয় হয় না। আমরা একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবো। দেখো 2017 সালে ভাড়া পাওয়া গেছে 50,000 টাকা, বুঝে নাও। কিন্তু এর মধ্যে 10,000 টাকা পরবর্তী বছর
মানে 2018 সালে। এক্ষেত্রে 2017 সালে মুনাফা জাতীয় প্রাপ্তির পরিমাণ 50 আর মুনাফা জাতীয় আয়ের পরিমাণ 40। তা দেখো ভালো করে, ভাড়া পাইছে কত? 50,000। এই 50,000-এর মধ্যে 10,000 টাকা হচ্ছে কোন বছরের? পরবর্তী বছরের। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, ডাস্টার তো পাচ্ছি না, কোথায় রাখছে? যাক, হাত দিয়ে মুছে দিই। ভাড়া পাইছে কত? 50,000। কখন পাইছে? 2017 সালে। 2017 সালে 50,000 টাকা ভাড়া পাইছে। এই 50,000-এর ভিতরে 2018 সালে সরি যে, কিন্তু এর মধ্যে 10,000 টাকা পরবর্তী বছরের, মানে হচ্ছে 2018 সালের, যে 10,000। তাহলে এখানে টোটাল পাইছি 50, 10,000 টাকা হচ্ছে পরবর্তী বছরের। আমার এবছরের আয় কত? 40,000 টাকা। তাহলে ভালো করে বুঝে নাও, বিষয়টা হচ্ছে আমার আয়, মুনাফা জাতীয় আয় 40,000 আর প্রাপ্তি 50,000। আমি আগেই বলছিলাম পুরো টাকা যেটা, সেটা হচ্ছে প্রাপ্তি, আর পুরো টাকা থেকে এই যে পরবর্তী বছর যে বাদ দিছি, এই যে টাকা আসছে সেটা হচ্ছে আয়। আশা করি বুঝছেন। আমরা তাও যদি না বুঝেন, কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাকে সেটা বুঝিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, এরপর মুনাফা জাতীয় প্রাপ্তি। পণ্য বিক্রয়, পণ্য প্রতিনিয়ত বিক্রি করি। ব্যাংক জমা সুদ, এগুলো একটু আগে বলা হয়েছে, আবার বলতেছি। ব্যাংক জমা সুদ, প্রত্যেক মাসে মাসে ব্যাংকে যে টাকা জমা রাখছি তার উপর সুদ পাচ্ছি। প্রাপ্ত বাড়ি ভাড়া, প্রত্যেক মাসে মাসে বাড়ি ভাড়া পাওয়া যায়। প্রাপ্ত কমিশন, এগুলো হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি। এগুলো হচ্ছে প্রত্যেক মাসে মাসে প্রতিনিয়ত হয়। আচ্ছা, মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় প্রাপ্তির চলতি হিসাব করার অংশ। আচ্ছা, এরপর মুনাফা জাতীয় ব্যয়গুলো দেখবো আমরা, প্রধান বা ব্যয়গুলো। আসলে স্যার মুনাফা জাতীয় মানে তো বুঝছি, যেগুলো প্রতিনিয়ত হয় এগুলো হচ্ছে মুনাফা জাতীয়। ব্যবসায়ের দৈনন্দিন কার্য সম্পাদনের জন্য নিয়মিত যে সকল ব্যয় নির্দিষ্ট সময় পরপর সংগঠিত হয়, স্বল্প সময়ের মধ্যে নিঃশেষ হয়ে যায়, তাকে এক কথা হচ্ছে স্যার যেগুলো প্রতিনিয়ত হয় এগুলো হচ্ছে মুনাফা জাতীয়। একটু আগে বলা হয়েছে, আর বলতেছি না এটা। যেমন পণ্য ক্রয়, পণ্য ক্রয় করে টাকা আসে যায়, মূলধন জাতীয়, মুনাফা জাতীয়। ভাড়া পরিশোধ, ভাড়া প্রত্যেক মাসে মাসে দিতে হয়। বেতন পরিশোধ, প্রত্যেক মাসে বেতন দিতে হয়। মনিহারি দ্রব্যাদি ক্রয়, বিজ্ঞাপন খরচ, এগুলো হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। আমরা আশা করি বুঝছি মুনাফা জাতীয় ব্যয়গুলো, মানে যেগুলো প্রতিনিয়ত হয়। স্যার এগুলো তো প্রতিনিয়ত হয়, পণ্য ক্রয় প্রতিনিয়ত করি, ভাড়া পরিশোধ করি, বেতন পরিশোধ করি, মনিহারি দ্রব্যাদি ক্রয় করি, বিজ্ঞাপন খরচ, এগুলো সবগুলো হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। এবার মুনাফা জাতীয় প্রদান ও ব্যয় একই অর্থবোধক মনে হলো কিছুটা পার্থক্য বিদ্যমান। মুনাফা জাতীয় ব্যয় মুনাফা জাতীয় প্রদানের একটি অংশ। এগুলো হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। আমরা এই যে একটু আগে বলছি, পণ্য ক্রয়, মনিহারি দ্রব্যাদি ক্রয়, বেতন পরিশোধ, ভাড়া পরিশোধ, বিজ্ঞাপন খরচ। এরপর খুব গুরুত্বপূর্ণ বিষয়, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। দেখো, মুনাফা জাতীয় হওয়ার সত্ত্বেও নির্দিষ্ট হিসাব বছরের সীমাবদ্ধ না থেকে একাধিক বছর সমূহে সুবিধা পাওয়া যায় বলে এই ব্যয়কে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলে। মানে বিষয়টা হচ্ছে, এটা মুনাফা জাতীয় হওয়ার সত্ত্বেও, স্যার মুনাফা জাতীয় কখন হয়? 1 বছরের কম সময় হলে, এটা কিন্তু মুনাফা জাতীয়। তার সত্ত্বেও একাধিক বছরে কি পাওয়া যায়? সুবিধা পাওয়া যায়। এই যে নির্দিষ্ট হিসাব বছরের সীমাবদ্ধ না থেকে একাধিক বছরের সুবিধা পাওয়া যায়। তাহলে মুনাফা জাতীয় হওয়ার সত্ত্বেও যদি একাধিক বছরের সুবিধা পাওয়া যায়, এটাকে বলা হয় বিলম্বিত। টেনশন নেওয়ার কোনো দরকার নাই। পরীক্ষায় বিলম্বিত সম্পর্কে যে কয়েকটা আসে লিখে দিয়েছি আমি। এই যে নতুন পণ্য তৈরির গবেষণা ব্যয়, কোনো একটা নতুন পণ্য তৈরি করতেছি আমরা, এটার জন্য গবেষণা করতেছি, এটা হচ্ছে বিলম্বিত। বিজ্ঞাপন বাবদ এককালীন বড় অঙ্কের ব্যয়, মানে বলছে কি, এই যে
বিজ্ঞাপন 5 বছরের জন্য, এটা হচ্ছে বিলম্বিত। ব্যবসায় প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয়, এক জায়গা থেকে প্রতিষ্ঠান যদি অন্য জায়গায় নিয়ে যায়, এগুলো হচ্ছে বিলম্বিত। তাহলে আমরা জানলাম বিলম্বিত কয়টা পাইছি? 3টা। 1, নতুন পণ্যের গবেষণা ব্যয়। 2, বিজ্ঞাপন বাবদ এককালীন বড় অঙ্কের ব্যয়। এই যে বিজ্ঞাপনের পাশে 5 বছর, 4 বছর, 10 বছর, 6 বছর এরকম লিখে দিবি। ব্যবসায় প্রতিষ্ঠানে স্থানান্তর ব্যয়, মানে প্রতিষ্ঠান এক জায়গা থেকে যদি অন্য জায়গায় নেওয়া হয়, এটাগুলোকে বলা হয় বিলম্বিত। আচ্ছা, কেন লিখছি, কেন সেটা বিলম্বিত আপনারা পড়ে নিন বিষয়টা। আমরা নেক্সট এরপর আসি, যে আবার 4 টাকারে দেখাই দিছি নতুন পণ্যের গবেষণা ব্যয়, বিজ্ঞাপন বাবদ এককালীন বড় অঙ্কের ব্যয়, ব্যবসায় স্থানান্তর ব্যয়। আমরা যদি কোনো একটা নতুন পণ্যের গবেষণা করি সেটা বিলম্বিত, বড় অঙ্কের বিজ্ঞাপনের জন্য টাকা দিই সেটাও বিলম্বিত, ব্যবসায় প্রতিষ্ঠান এক জায়গা থেকে যদি অন্য জায়গায় স্থানান্তর করি সেটাও বিলম্বিত। এবার মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের প্রভাব। মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়, এগুলো আসে কোথায়? বিশদ আয় বিবরণীতে। অনেকজন বিশদ আয় বিবরণী মানে জানে না। আমরা আমাদের 10ম অধ্যায় আর্থিক বিবরণী একটা অধ্যায় আছে, এখানে আমরা শিখবো এই যে বিশদ আয় বিবরণী কি, আর্থিক অবস্থা বিবরণী একটা অধ্যায় আছে, এখানে আমরা শিখবো। তাহলে হচ্ছে মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয় কোথায় আসবে? বিশদ আয় বিবরণীতে। মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় ব্যয় কোথায় আসবে? আর্থিক অবস্থার বিবরণীতে। এটা হচ্ছে আয় ব্যয় কোথায় আসে? বিশদ আয় বিবরণীতে। মূলধন জাতীয় প্রাপ্তি প্রদান কোথায় আসে? আর্থিক অবস্থার বিবরণীতে। এই বিশদ আয় বিবরণী দ্বারা কি করা হয়? নিট লাভ বা নিট ক্ষতি। আর্থিক অবস্থার বিবরণী দ্বারা কি করা হয়? সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ। এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ, আপনি এটা হচ্ছে খাতায় নোট করবেন। আচ্ছা, এবার আমরা যে এতক্ষণ যা পড়ছি এগুলোর মাধ্যমে কোনটা মূলধন জাতীয়, কোনটা মুনাফা জাতীয়, এটা বোঝার চেষ্টা করব। মূলধন জাতীয় প্রাপ্তি। প্রশ্ন হতে পারে স্যার কেন মূলধন, কেন মূলধন জাতীয় প্রাপ্তি? আগে বলছি আবার বলতেছি, ব্যবসায়ে অনেক বছর ব্যবহার হবে, মালিককে এই টাকা ফেরত দিতে হবে। আমি যদি সহজ করে বলতে যাই, মূলধন মানে কি? মালিক ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার সময় যেই টাকা দেয় ওইটাই তো মূলধন। তাহলে আমি যখন একটা ব্যবসা শুরু করতেছি, ব্যবসায় যে 10 লক্ষ টাকা দিছি, এই 10 লক্ষ টাকা দিয়ে ব্যবসাটা অনেকদিন চলবে না। মানে হচ্ছে ব্যবসাটা শুরু করছে না 10 লক্ষ টাকা দিয়ে, এই যে অনেক বছর ব্যবহার হবে এই টাকা, কারণ ব্যবসা প্রতিষ্ঠান যতদিন থাকবে আমার টাকা ততদিন থাকবে এখানে। ওই জন্য মূলধন হচ্ছে মূলধন জাতীয়। এবার প্রশ্ন স্যার কেন প্রাপ্তি? আমি একটু আগে বলছি আমরা এখানে আমার হিসাব করি না, ব্যবসায়ীর হিসাব করি। এই টাকা ব্যবসায়ী আসছে না, আমরা যখন টাকা দিছি এগুলো কোথায় আসছে? ব্যবসায়ী আসছে। তাহলে ব্যবসায়ী আসছে মানে মূলধন জাতীয় প্রাপ্তি, যেগুলো আসে এটা প্রাপ্তি, গেলে প্রদান। অনেকজন বলে স্যার এটা তো মূলধন জাতীয় প্রদান হবে, কেন? স্যার আমি টাকা দিছি না, আমার থেকে টাকা চলে গেছে না। তা আমার প্রশ্ন হচ্ছে ভাই, আমি কি আমার হিসাব করি না ব্যবসায়ীর হিসাব করি? ব্যবসায়ীর হিসাব করি। ওই জন্য হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। আচ্ছা, এরপর জমি, দালান কোটা, পুরাতন যন্ত্রপাতি বিক্রয়। আচ্ছা স্যার, আমরা যদি কোনো জিনিস বিক্রি করি আমাদের কি আসে? আমাদের হচ্ছে টাকা আসে। এই যে মূলধন জাতীয় প্রাপ্তি বা আয়। বিক্রি করলে আসে না, টাকা আসে না, এটা আমাদের কি? আয়। এই যে জমি, দালান কোটা বিক্রি করলে মূলধন জাতীয় প্রাপ্তি। প্রশ্ন স্যার এগুলো কি জাতীয়? মূলধন জাতীয়। কারণ জমি তো, দালান কোটা, পুরাতন জমি তো প্রতিদিন বিক্রি করা হয় না। জমি কি মানুষ প্রত্যেকদিন বিক্রি করে না? তার মানে হচ্ছে কি
এগুলো মূলধন জাতীয়, কারণ 1 বছরের অধিক সুবিধা ভোগ করা যায়, এই যে লিখে অনিয়মিত। এরপর ঋণ গ্রহণ। আমি যদি ঋণ নিছি, ঋণ কি আমি সেটা প্রত্যেকদিন নিতে পারবো না, ওই জন্য ঋণ হচ্ছে কি মূলধন জাতীয় প্রাপ্তি। পণ্য বিক্রয়, এটা হচ্ছে মুনাফা জাতীয়। প্রশ্ন হচ্ছে কেন? কারণ পণ্য প্রতিনিয়ত বিক্রি করা হয়, তাহলে হচ্ছে পণ্য বিক্রয় কি মুনাফা জাতীয়। এটা হচ্ছে কি নিয়মিত হয়। ব্যাংকে বিনিয়োগের সুদ, আমি কোন একটা ব্যাংকে বিনিয়োগ করলাম 10 লক্ষ টাকা, ওইখান থেকে প্রত্যেক মাসে মাসে সুদ পাবো না? এই যে ব্যাংক থেকে বিনিয়োগের সুদ আসছে, টাকা আসতেছে, প্রত্যেক মাসে সুদ আসতেছে, এগুলো আমার জন্য আয় না? তো প্রত্যেক মাসে যখন আসে, এগুলো হচ্ছে মূলধন জাতীয় না মুনাফা জাতীয়? মুনাফা জাতীয়। সুদের টাকা হারাম। এই যে যদিও বা অঙ্কে বোঝার সাথে বলতেছি, সুদের টাকা কিন্তু খাওয়া যাবে না, কিন্তু হারাম। খুব জঘন্যতম, খুব মানে খুব কিভাবে বললে বুঝবেন বুঝতেছি না বিষয়টা, খুব খারাপ জিনিস সুদ বিষয়টা, জিনিসটা। যাক দেখি, ব্যাংকে বিনিয়োগের সুদ মানে টাকা আসতেছে, এটা আমার জন্য আয়, মুনাফা জাতীয়। দালান কুটার ভাড়া প্রাপ্তি, অনেকজন দালান কুটা দেখে চোখ বন্ধ করে মূলধন জাতীয় বলে ফেলে। সাবধান, দালান কুটা বলে নাই, দালান কুটার ভাড়া প্রাপ্তি বলছে। দালান কুটার ভাড়া প্রাপ্তি প্রত্যেক মাসে মাসে পায় না, মুনাফা জাতীয়। শেয়ার বিনিয়োগের লভ্যাংশ, শেয়ার বিনিয়োগ করে লভ্যাংশ পাচ্ছি, এটা হচ্ছে মুনাফা জাতীয়, প্রতিনিয়ত পাওয়া হয়, এগুলা মুনাফা জাতীয়। শেয়ার বিনিময়ে কমিশন গ্রহণ, শেয়ারের বিনিময়ে কমিশন পাচ্ছি, প্রতিনিয়ত পাওয়া হয়, মুনাফা জাতীয়। তাহলে আমরা বুঝলাম মূলধন মূলধন জাতীয়, জমি মূলধন জাতীয়, ঋণ গ্রহণ মূলধন জাতীয়, বাকি সবগুলো হচ্ছে মুনাফা জাতীয়। আচ্ছা, তারপর দেখি জমি ক্রয়। জমি কি প্রত্যেকদিন কিনি? না, তার মানে মূলধন জাতীয়। প্রশ্ন হচ্ছে প্রাপ্তি না প্রদান? ক্রয় করছি না, তো ক্রয় করলে টাকা আসে না যায়, তাহলে হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। জমি ক্রয়ের রেজিস্ট্রেশন ব্যয়, অনেকজন বলে জমি ক্রয়ের রেজিস্ট্রেশন ব্যয় এটা হচ্ছে মুনাফা জাতীয়। আমার প্রশ্ন হচ্ছে কেন? বলছে স্যার জমি কিনছি 20 লক্ষ টাকা দিয়ে, রেজিস্ট্রেশন খরচ তো গেছে মাত্র অল্প টাকা, 20,000 টাকা, 30,000 টাকা, 50,000 টাকা, 1 লক্ষ টাকা। ভাই, আপনি জমি একটি স্থায়ী সম্পদ, এই স্থায়ী সম্পদের সাথে যে সকল খরচ জড়িত এগুলি মূলধন জাতীয়। কারণ যতদিন আপনার জমি থাকবে, ওই যে খরচ করছে এই খরচ টাকার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। ওই জন্য জমি ক্রয়ের রেজিস্ট্রেশন ব্যয় হচ্ছে কি জাতীয়? মুনাফা জাতীয়। এটা হচ্ছে জমি ক্রয় কি জাতীয়? সরি মুনাফা বলে ফেলছি বলে। জমি ক্রয় কি জাতীয়? মূলধন জাতীয়। জমি ক্রয়ের রেজিস্ট্রেশন ব্যয় কি জাতীয়? মূলধন জাতীয়। এরপর দালান কুটা নির্মাণ মূলধন জাতীয়। যন্ত্রপাতি ক্রয় মূলধন জাতীয়, কারণ যন্ত্রপাতি প্রতিনিয়ত ক্রয় করা হয় না, মূলধন জাতীয় ব্যয় আর কি। নতুন পণ্যের গবেষণা ব্যয়, একটু আগে বলছিলাম, নতুন পণ্যের কোন একটা নতুন পণ্যের যদি গবেষণা করি, সেগুলো কি মূলধন জাতীয় না মুনাফা জাতীয় না বিলম্বিত মুনাফা জাতীয়? বিলম্বিত মুনাফা জাতীয়। নতুন পণ্যের গবেষণা ব্যয় হচ্ছে কি বিলম্বিত মুনাফা জাতীয়। যন্ত্রপাতি ক্রয় পরিবহন খরচ, আমি একটা যন্ত্রপাতি কিনলাম শহর থেকে, সেটা কি উড়ে আসবে? না, পরিবহন করে আনতে হবে না? তাহলে যন্ত্রপাতির দাম হচ্ছে 1 লক্ষ টাকা, পরিবহন খরচ গেছে 2,000 টাকা, তাহলে টোটাল কত? 1,02,000 টাকা। বিষয়টা হচ্ছে কোন একটা স্থায়ী সম্পদের সাথে যদি আনুষঙ্গিক কোনো খরচ জড়িত থাকে, সেগুলো মূলধন জাতীয়। এই যে যন্ত্রপাতি ক্রয় পরিবহন খরচ, এটা কি জাতীয়? মূলধন জাতীয়। যন্ত্রপাতি বড় ধরনের মেরামত, কোন একটা যন্ত্রপাতি নিছি, এটা বড় ধরনের মেরামত করছি, এটা হচ্ছে কি মূলধন জাতীয়। আসবাবপত্র ক্রয়, এটা কি জাতীয়? মূলধন জাতীয়, কারণ আসবাবপত্র প্রতিনিয়ত ক্রয় করা হয় না। তারপর পণ্য ক্রয়, আমরা কি পণ্য হঠাৎ 5 বছর 6 বছর পর একবার কিনে না, পণ্য হচ্ছে প্রতিনিয়ত ক্রয় করা হয়, এটা হচ্ছে মুনাফা জাতীয়। এই যে পণ্য ক্রয় মুনাফা জাতীয়। বেতন মুনাফা জাতীয়, কারণ বেতন প্রত্যেক মাসে মাসে দেওয়া হয়।
ঋণের সুদ প্রদান, সাবধান। অনেকজন বলে ঋণের সুদ প্রদান মূলধন জাতীয়। আমার প্রশ্ন হচ্ছে, আমি ব্যাংক থেকে 10 লক্ষ টাকা ঋণ নিছি, এই 10 লক্ষ টাকার ঋণের আমি কিস্তি দিব না প্রত্যেক মাসে মাসে? আমি যে প্রত্যেক মাসে মাসে কি দিব? কিস্তি দিব। এই কিস্তির ভিতরে কিন্তু আমার সুদের টাকা অন্তর্ভুক্ত আছে। কিস্তি যে দিচ্ছি আমরা, এখানে সুদ সহ নিয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে এটা কি জাতীয়? মুনাফা জাতীয়, কারণ প্রত্যেক মাসে মাসে কিস্তি দেওয়া হয়, এখানে সুদ অন্তর্ভুক্ত। তাহলে ঋণের সুদ প্রদান কি জাতীয়? মুনাফা জাতীয়। বাড়ি ভাড়া প্রদান মুনাফা জাতীয়, কারণ প্রত্যেক মাসে মাসে বাড়ি ভাড়া দেওয়া হয়। বিদ্যুৎ বিল, টেলিফোন মুনাফা জাতীয়। বিজ্ঞাপন খরচ মুনাফা জাতীয়। বীমা প্রিমিয়াম প্রদান মুনাফা জাতীয়। যন্ত্রপাতির দৈনন্দিন মেরামত, প্রতিনিয়ত মেরামত মুনাফা জাতীয়। বুঝেন ভালো করে, যন্ত্রপাতির দৈনন্দিন মেরামত মুনাফা জাতীয়। যন্ত্রপাতির বড় ধরনের মেরামত খরচ মূলধন জাতীয়। যন্ত্রপাতির বড় ধরনের মেরামত খরচ মূলধন। যন্ত্রপাতির দৈনন্দিন মেরামত মুনাফা। সাবধান। এরপর দালান কোটা, যন্ত্রপাতি ও আসবাবপত্র ব্যবহারজনিত ক্ষয়, এগুলো হচ্ছে মুনাফা জাতীয়। প্রশ্ন হচ্ছে, স্যার যন্ত্রপাতি দেখছি মানে যে মূলধন বলতে পারবেন সেরকম না। আচ্ছা, আমরা যখন প্রতিনিয়ত ব্যবহার করি, সরি একটা জিনিস আমরা যখন ব্যবহার করি, ক্ষয় হয় না? ক্ষয় হওয়াকে অবশ্যই বলে আর কি, তো প্রতিনিয়ত হয়, তো এটা কি জাতীয় হবে? মুনাফা জাতীয় হবে। আশা করি বুঝছেন। এরপর মূলধন জাতীয়, সরি মুনাফা জাতীয় ও মূলধন জাতীয় ব্যয়সমূহের মধ্যে তুলনামূলক উদাহরণ। আচ্ছা দেখেন, মুনাফা জাতীয় ও মূলধন জাতীয় ব্যয়সমূহের মধ্যে তুলনামূলক উদাহরণ। দালান কোটার মেরামত ব্যয় মুনাফা। দালান কোটার সম্প্রসারণ ব্যয় মূলধন। অবচয় প্রতিনিয়ত হয় মুনাফা। উন্নয়ন ব্যয় মূলধন। আসলে এই বিষয়গুলো তেমন প্রয়োজন নাই, তাও আমি দিছি, কারণ এই বিষয়গুলো যা পড়ানোর আমরা মূলধন মুনাফা একটু আগে আলোচনা করে ফেলছি। আমরা অন্য গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখি, এগুলো আপনি একটু পড়ে নিন। আর এটা একদম প্রয়োজনীয় সেরকম না, এটা হচ্ছে আমি দিছি, তুলে দিয়েছি। পার্থক্যটা কি তুলনামূলক, এটা না পড়লেও চলবে, দরকার নেই, আপনি এটা বাদ দিতে পারেন, দরকার নেই এটা। আচ্ছা, অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বলি। মুনাফা জাতীয় প্রাপ্তির একটি অংশ মুনাফা জাতীয় আয়। মুনাফা জাতীয় প্রাপ্তির একটা অংশ মুনাফা জাতীয় আয়। মূলধন জাতীয় প্রাপ্তির একটি অংশ মূলধন জাতীয় আয়। মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের মধ্যে কি বিদ্যমান? পার্থক্য বিদ্যমান। বিশদ আয় বিবরণীতে লিপিবদ্ধ হবে মুনাফা জাতীয় প্রাপ্তি, মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়। আমরা একটু আগে বলছিলাম মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়গুলা কোথায় লিপিবদ্ধ হয়? বিশদ আয় বিবরণীতে। মানে মুনাফা জাতীয় লেনদেনগুলো কোথায় হয়? বিশদ আয় বিবরণীতে। তারপর মূলধন জাতীয় প্রাপ্তি, ব্যয়, মানে এক কথা হচ্ছে মূলধন জাতীয়গুলো কোথায় লিপিবদ্ধ হয়? আর্থিক অবস্থার বিবরণীতে। নেক্সট দেখি, তাহলে মুনাফা জাতীয়গুলো কোথায়? বিশদ আয় বিবরণীতে। আর মূলধন জাতীয়গুলো কোথায়? আর্থিক অবস্থার বিবরণীতে। আচ্ছা, যারা আমার কোর্সে ভর্তি হতে চান যোগাযোগ করবেন এই নাম্বারে বিকাশ করবেন। বিকাশ করে হচ্ছে সেন্ড মানি করবেন মাত্র 499 টাকা, যেখানে আপনি 3টি বই শেষ করতে পারবেন, হিসাব বিজ্ঞান, ফিন্যান্স এবং হচ্ছে ব্যবসা উদ্যোগ। একবার পেমেন্ট করবেন, পরীক্ষার আগের দিন পর্যন্ত পড়তে পারবেন, 1 বছরের অধিক। হ্যাঁ, আচ্ছা কি কি পাবেন? এগুলো হচ্ছে লাইভ ক্লাস পাবেন, রেকর্ডেড ক্লাস পাবেন সম্পূর্ণ বইয়ের উপর, মূল বই থেকে বেসিক, তারপর হচ্ছে বইয়ের সৃজনশীল বিগত বছরের প্রশ্ন সমাধান করে দিব, গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান, লেকচার শিট, অধ্যায়ভিত্তিক লেকচার শিট কিন্তু পিডিএফ দিব যে। আর কেউ যদি কুরিয়ারের মাধ্যমে নিতে চান পেমেন্ট করে নিতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। আর আমরা হচ্ছে এখানে 2টি বিষয় হবে না, 2টি বই হবে না, এখানে এটা হচ্ছে 3টি বই হবে।
3টি বই মাত্র 490 টাকা। যারা ভর্তি হতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন। সেম একই। আচ্ছা, এখন এটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি কোর্সে ভর্তি না হয়েও ফ্রি ক্লাস করে মোটামুটি একটা ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবেন। আর যদি A+ নিশ্চিত করতে চান, সবগুলো ক্লাস করতে চান ধারাবাহিকভাবে, তাহলে অবশ্যই আপনাকে কোর্সে ভর্তি হতে হবে। আর ক্লাসটি করে যদি আসলে সত্যি আপনি কিছু শিখতে পারেন, তাহলে আমার একটা অনুরোধ আপনার প্রতি, আপনি আমার ক্লাসটি শেয়ার করবেন, যাতে ভিডিও বানানোর আগ্রহ বেড়ে যায়। স্টুডেন্ট যখন ভিডিও দেখে তখন ভালো লাগে, বা কেউ কিছু শিখতে পারে তখন ভালো লাগে, না হয় ভিডিওগুলো বানানোর, ফ্রি ক্লাসগুলো দেওয়ার কোনো অর্থ হয় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।